আসসালামু আলাইকুম। আগামীকালের শেয়ার বাজার এবং বর্তমান বিনিয়োগকারীদের আন্দোলন দুটো বিষয় নিয়ে একটু বলবো। তো আগামীকালের বাজার নিয়ে প্রথমে একটু বলি, তারপর বিনিয়োগকারীদের আন্দোলন নিয়ে বলবো, আর এরপর দু একটা নিউজ নিয়ে কথা বলবো। নিউজগুলো খুবই গুরুত্বপূর্ণ, আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন, কারণ প্রথম আলোতে বিশাল একটা নিউজ হয়েছে, ওটা সারসংক্ষেপ বলার চেষ্টা করব এবং ভিডিওটা শেয়ার করবেন। তো ক্যান্ডেল যে ক্যান্ডেলটা এখানে যে ক্যান্ডেলটা হচ্ছে, ক্যান্ডেলটা বাউন্স ব্যাক ক্যান্ডেল। এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে যদি সমস্ত কিছু ঠিক থাকে। আর ঠিক থাকার একটু সম্ভাবনা, আশার আলো দেখা যাচ্ছে। এখন এটা কি লোক দেখানো না সত্যিকার অর্থেই আশার আলো, সেটা হচ্ছে মূল বিষয়। মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু হচ্ছে 5,661, আর মার্কেটের প্রাইস হচ্ছে 5,462। অনেক দূরে বাই সিগন্যাল দেবে। মুভিং অ্যাভারেজটা ইম্পর্ট্যান্ট, যে যত কথাই বলেন আপনি দেখেন কিভাবে ইম্পর্ট্যান্ট। এখানে দেখেন এই মুভিং অ্যাভারেজ ওভারটেক করে কিন্তু 3 দিন প্লাস, 2-3 দিন প্লাস ছিল মার্কেট। হ্যাঁ, এখানে দেখেন এখানেও 3-4 দিন প্লাস ছিল মার্কেট মুভিং অ্যাভারেজকে অতিক্রম করে। এখানে দেখেন এখানেও প্লাস ছিল। হ্যাঁ, 3-4 দিন, ওই যে 1500 1000 পয়েন্ট যখন বাড়লো। এখানে দেখেন এখানেও কিন্তু প্লাস ছিল অনেক দিন। মানে মুভিং অ্যাভারেজটা এই কারণে ইম্পর্টেন্ট। কিন্তু এখন মার্কেটে তো ফান্ডামেন্টালি সমস্যা, যার কারণে এই ইয়াগুলা মানে এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো কোনোভাবে কাজ করবে না। যেখানে আপনার অনেক বেশি অসুস্থ, সেখানে তো আপনি নর্মাল ট্রিটমেন্ট দিয়ে কাজ করতে পারবেন না। নর্মালি যদি মার্কেট থাকে তখন ক্যান্ডেলের বিষয় ছিল, হিস্টোগ্রামের ব্যাপার ছিল, ম্যাকডির ব্যাপার ছিল। তবে সমস্ত কিছু অনুযায়ী মার্কেট মাইনাস। শুধু দুইটা জিনিস অনুযায়ী আগামীকালকে মার্কেট প্লাস থাকার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে অনুযায়ী কি বলে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী মার্কেট আগামীকালকে প্লাস হওয়ার সম্ভাবনা হচ্ছে ক্যান্ডেল। কারণ ক্যান্ডেলে অনেক বেশি বাই সিনারিও ছিল, অনেক বেশি বাই হয়েছে, সেলও হয়েছে, কিন্তু বাইটা বেশি ছিল। এবং 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু মার্কেট দিনের শেষের দিকে অনেক বেশি বাই প্রেশার ছিল, বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করছে। তো এটা তো আগামী দিনে বিক্রেতা হবে, সুতরাং সে হিসাবে মার্কেট প্লাস থাকার সম্ভাবনা আছে। আর একটা বিষয় হচ্ছে ফি ই রেশিও। মার্কেটের ফি ই রেশিও এই কয়দিনে 2%-এর মতো কমে গেছে। ফি ই রেশিও যত কমে যাবে আপনার শেয়ারের মূল্য বাড়ার সম্ভাবনা তত বেশি থাকে। হ্যাঁ, মূল্য বাড়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু মুভিং অ্যাভারেজ 14 দিনের ভ্যালু আর হিস্টোগ্রামের বার এবং ম্যাকডি, এই সমস্ত ইন্ডিকেটর কিন্তু এখনও সেল সিগন্যাল দিয়ে আছে মার্কেটকে। আর মার্কেট এগুলোর মধ্যে এখন আবদ্ধ নয়। মার্কেট এখন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গেটের মধ্যে, তালার মধ্যে আবদ্ধ। মার্কেট ডিএসসির যে অফিস তার সামনে আবদ্ধ। ওখান থেকে সিদ্ধান্ত হবে মার্কেট আগামীকাল কেমন যাবে। তো আমি আশা করি পার্সোনালি মার্কেট আগামীকাল ভালো যাবে। কেন ভালো যাবে আমি দু একটা বিষয় বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কমিশনের সিদ্ধান্ত, এবং এরপর আমি বলবো কয়েকটা নিউজ নিয়ে। তো কমিশন আসলে কী কী সিদ্ধান্ত নিয়েছে গত বৃহস্পতিবার আন্দোলন হওয়ার পরে। আন্দোলনের পর বৃহস্পতিবারের সাথে সাথে তারা যে কাজ করছে কমিশন, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা তাদের ডেস্কের 11 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করে দিয়েছে। এখন এটা কি লোক দেখানো, এক ডেস্ক থেকে আর এক ডেস্কে চেঞ্জ করা, এটা কি লোক দেখানো কিনা না সত্যিকার অর্থে কোনো একটা প্রবলেম ছিল বিধে তারা চেঞ্জ করছে। একটা কাজ করছে, আমি এটাকে পজিটিভ দেখি, অবশ্যই পজিটিভ দেখি। আর দ্বিতীয় যে কাজটা করছে, তারা ডিএসসির চেয়ারম্যান, তারা প্রধানকে তারা নিয়োগ দিছে, ডিএসসির প্রধান নিয়োগ হয়েছে। এটা একটা ভালো দিক। আর একটা ভালো দিক হচ্ছে তারা 14টি কোম্পানিকে তারা ডাকছে আগামীকালকে। এরা কেন ডিভিডেন্ড ঘোষণা করার পরও ডিভিডেন্ড দেয় না, এই ব্যাপারে একটা ভিডিও আছে, আপনারা ওটা দেখে নেবেন। 14টা কোম্পানিকে তারা ডাকছে। তো সুতরাং এবং তাদেরকে নির্দেশ দেওয়া হবে যে কবে ডিভিডেন্ড দিতে পারবে, ডিভিডেন্ড মানে দিবে কবে দিতে পারবে এই ব্যাপারে বলা হবে। না দিলে তাদের বিরুদ্ধে সিকিউরিটি আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এটা অবশ্যই পজিটিভ দিক। এখন এই পজিটিভ দিকগুলো কি লোক দেখানো কিনা, যদি লোক দেখানো না হয়, এর সাথে সাথে আমি বলবো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বাইব্যাক আইন, 30% শেয়ার ধারণ ক্ষমতা, এবং তাদের কোম্পানিগুলোর ইপিএস বাইরের রেট দিয়ে করানো, এবং অন্তত 60-70% হলেও ইপিএস অনুযায়ী তাদের আর্নিংস থেকে তারা যাতে ডিভিডেন্ড, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে, তাহলে বলবো যে অবশ্যই কী বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংস্কার করতেছে এবং তারা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করতেছে।
আচ্ছা, এখন কয়েকটা নিউজ নিয়ে কথা বলি। নিউজগুলো কিন্তু ভয়ঙ্কর। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এগুলোর ভালো পদক্ষেপ এবং মার্কেটের পজিশনও ভালো, কিন্তু নিউজগুলো দেখতেছি, সংবাদপত্রগুলো বা নিউজগুলো কেন জানি যারা আন্দোলন করতেছে বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা আমি বুঝতে পারতেছি না। যেমন প্রথম আলোতে একটা নিউজ আসছে, প্রথম আলোতে, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের অফিস ঘেরাও এবং তালা। ঠিক আছে, ভালো কথা নিউজ। নিচে জোরে লিখে দিল যে কতিপয় বিনিয়োগকারী তারা আসলে এই আন্দোলন করতেছে, এখানে বিনিয়োগকারী আছে লক্ষ লক্ষ, আন্দোলনে তো 100-200 জন লোক দেখা যায়, এর বেশি দেখা যায় না। এরা কি বলে কারসাজি চক্রের সদস্য, এটা বোঝানোর চেষ্টা করছে প্রথম আলো। এখন আমার প্রশ্ন হচ্ছে প্রথম আলোর কাছে, অবশ্যই আমার প্রশ্ন, আপনার ভিডিওটা শেয়ার করুন। প্রথম আলোর কাছে আমার প্রশ্ন হলো, এই এরা যদি কারসাজি চক্রের সদস্য হয় তো কারসাজি কয়টা শেয়ারে হয়? কারসাজি হয় 5টা 10টা, 400 শেয়ারের মধ্যে 5-10টা শেয়ারের মধ্যে কারসাজি হয়। প্রত্যেকটা শেয়ারের দাম কমে যাচ্ছে কেন? সেখানে কিসের কারসাজি হয়? এগুলো হচ্ছে হলুদ সাংবাদিকতা। হ্যাঁ, এগুলো হলুদ সাংবাদিকতা, এগুলো উচিত না। কেউ না কেউ প্ল্যানে আছে, আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলি। আমি এখন এই পর্যায়ে সালমান এফ রহমানরা নাই, বা আবুল খায়ের হিরো টিরো কে আছে না, সাকিব আল হাসান, আমার কাছে এবার যা হচ্ছে, এর জন্য ব্রোকারেজ হাউসগুলোকে সন্দেহ হচ্ছে। এবারের ঘটনার জন্য আমার ব্রোকারেজ হাউসগুলোকে সন্দেহ হচ্ছে, আর টিভি মিডিয়াগুলোকে আমার সন্দেহ হচ্ছে। টিভি মিডিয়াগুলোতে নেগেটিভভাবে বিনিয়োগকারীদের আন্দোলনকে উপস্থাপন করা হচ্ছে, আর ব্রোকারেজ হাউসের মালিকরা বলতেছে যে মার্কেট এভাবে চলে, মার্কেট নাকি এভাবে চলে। ওনাদের কথা হচ্ছে যে মার্কেট তো এভাবে চলে, মার্কেট উত্থান পতন আছে। আর উত্থান পতন আছে, উত্থান কোথায় হলো? পতনে না দেখতেছে শুধু বিনিয়োগকারীরা। আর যারা এই যে বললো কারসাজি চক্রের অল্প কিছু সদস্য নাকি আন্দোলন করতেছে, তো কারসাজি তো সব শেয়ার নিয়ে হয় না, দাম তো সব শেয়ারের গত এই কমিশন, রাশেদ মাকসুদের কমিশন আসার পরও 30% কমে গেছে প্রায় প্রত্যেকটা শেয়ারের দাম। তো এইগুলোতে কারসাজি হয়েছে? সবাই কি জেড গ্রুপের শেয়ার নিয়ে বসে আছে? এ গ্রুপ বি গ্রুপের এটা কি বলে শেয়ারের দাম পড়ে গেছে না? আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টরে তো সব শেয়ারের দাম পড়ে গেছে, ইঞ্জিনিয়ারিং সেক্টর তো কোনো শেয়ারের দাম নেই। এগুলো তো কোনো মানে নাই, এই বিষয়গুলোর তো কোনো মানেই হয় না। আশা করি সংবাদপত্রগুলো বিনিয়োগকারীদের পক্ষে থাকবেন এবং ভালো লিখবেন, যাতে আর বিনিয়োগকারীদেরকে, ভাইদেরকে বলবো, আপনারা কয়েকটা আইন পাশ করাই নেবেন এবং কি বলে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংস্কার করতেছে, ভালো কথা করুক। এই আইনগুলোকে সংস্কার করে, আইনগুলো পাশ করে দিলে ওটাও সংস্কারের একটা অংশ হবে। শুধু কোম্পানিদের চেয়ারম্যান এমডিকে ডেকে এনে ইয়ে করলে হবে না। আর মার্কেট আগামী দিনের জন্য ইনশাল্লাহ পজিটিভ। হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলবো, এই ব্যাপারে আমি একটা ভিডিও দেবো, আমি সংক্ষিপ্ত আকারে একটা কথা বলে রাখি। মার্কেট উপর উঠলে বাই করে ফেলবেন না, মার্কেট উপর উঠতে দেন। একটা পর্যায়ে যাওয়ার পরে আপনি দেখেন, আমি আপনাকে একটা শুধু টেকনিক্যাল একটা বিষয়, আপনি এর থেকে বড় মার্কেটকে উঠে কারা? বড় বিনিয়োগকারীরা। আপনি এখান থেকে যদি এখানে শেয়ার কিনেন, এই অংশতে যেখানে কিনেন না কেন, আপনাকে যে কোনো পর্যায়ে বড় প্লেয়াররা কিন্তু ফেলে দিতে পারে। কিন্তু যখন এই যে বাইটা আছেন, এটার উপরে যখন আপনি চলে যাবেন, এই যে এই 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 এটার উপরে চলে যাবেন, তখন কিন্তু আপনি একটু রিস্ক ফ্রি থাকবেন, তখন রিস্ক ফ্রি থাকবেন। একটা শেয়ারের 10% বাড়লেই কিন্তু, নিচ থেকে 10% বাড়লেই কিন্তু সেটার দাম বেড়ে গেছে, ব্যাপারটা এরকম না, নয়। 30% কমায় যদি 10% বাড়ে, আর আপনি তাতে সেল দিয়ে মনে হচ্ছে অন্য একটা শেয়ারে গিয়ে আপনি প্রফিট করবেন, এটা হয় না কখনো, এটা কখনো হয় না। আপনার 30% লসে আছেন আপনি একটা শেয়ারে, 10% উপরে উঠেলো, বড় বিনিয়োগকারীরা আপনি কী বলে মনে করছেন যে এটা সেল দিয়ে দেবেন, সেল দিয়ে এরপর অন্য একটা শেয়ারে যাবেন না, গিয়ে দেখবেন সেখানে, এখানে 10% 20% লস করে গেছেন, ওখানে গিয়ে আবার নতুন শেয়ারে ঢুকবেন, সেখানে আবার 20% লস করবেন। পরিস্থিতি হচ্ছে এরকম বর্তমান সময়ের শেয়ার মার্কেটের পরিস্থিতি। তো আশা করি আপনারা আগামীকালের আন্দোলন সফল হবে। রাশেদ মাকসুদের পদত্যাগ চাই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।